শুরুতেই বলেছি যে অনেক প্রত্যাশার চাপ ছিল, সেই প্রত্যাশার পাহাড়ে বসে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করলেন। প্রত্যাশাগুলোর একদম পুরো ভাগে ছিল যে আয়করের ক্ষেত্রে ছাড়। দেখা গেল যে 2.5 থেকে 5 লক্ষ অবধি যাদের আয়, তাদের যে আয়কর সেটা 10% থেকে কমিয়ে 5% করা হলো, অর্থাৎ অর্ধেক করা হলো। অন্যদিকে কর্পোরেট ট্যাক্স, সেই কর্পোরেট ট্যাক্স কমানো হলো না, কমানো হলো তাদের জন্য যে সমস্ত কোম্পানির বার্ষিক আয় সেটা 50 কোটি অবধি। 5 রাজ্যে ভোট, তার ঠিক 72 ঘন্টা আগে বাজেট। একেবারে প্রত্যাশিত পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। পাখির চোখ করলেন মধ্যবিত্ত শ্রেণীকেই। গত 2 বছরে আয়কর ছাড়ে সেভাবে কোনো বদল আনেননি জেটলি, কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা। নোটবন্দির ধাক্কায় বেসামাল হিমালয় থেকে কন্যাকুমারী, সবচেয়ে নাগাল মধ্যবিত্ত। আর 5 রাজ্যে ভোটের আগে সেটাকেই এনক্যাশ করতে মরিয়া বিরোধীরা। দলের ভোট ব্যাংক মধ্যবিত্তের মন খুশ করতে মোদি জেটলির হাতে ছিল আয়কর ছাড়ের সুযোগ। বাজেটে সেটাই কাজে লাগালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 76 लाख लोग 5 लाख से अधिक इनकम डिस्क्लोज करते हैं साल की, जिसमें से 56 लाख वेतनभोगी हैं, बाकी सिर्फ 20 लाख हैं व्यापार व्यवसाय प्रोफेशनल सब मिला के। এই বিপুল সংখ্যক চাকরিজীবী মানুষ যারা নিয়মিত আয়কর দেন, তাদের খুশি করলেন জেটলি। বার্ষিক 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা রোজগার, আয়কর 10% থেকে কমে 5%, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। নোটবন্দির আসল লক্ষ্য কালো টাকার গদিতে বসে থাকা বিত্তশালী শ্রেণী। বারবার বলেছেন মোদি জেটলি, বাজেটেও আরো একবার সেটাই বললেন জেটলি। ভোটের মুখে নিম্ন মধ্যবিত্তকে ছাড় দিতে ধনীদের আয় চাপানো হলো অতিরিক্ত সারচার্জ। 1 কোটি টাকার বেশি আয়ে সারচার্জ 15%, বার্ষিক 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আয়, ওই আয় বছরে 10% সারচার্জ। স্বাভাবিকভাবেই নাখুশ উচ্চবিত্তরা। যা ছিল আমাদের ট্যাক্স সিলিং, সেটিকে অপরিবর্তিত রেখে তার মধ্যে কিছু পারমুটেশন কম্বিনেশন করা আর সারচার্জ লাগানো, আমার তো মনে হয় এটা দেশকে ভাঁওতা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এত টাকা গভর্নমেন্টে এলো, তার কোনো ট্রান্সপারেন্সি বলে কিছু নেই, পাবলিক থেকে শুধু পাবলিককে প্রেশারাইজ আর করে, তো এটা দিস ইজ জাস্ট ওয়ান সাইডেড। নোটবন্দির বাজারে ভোটগন্ধি বাজেট। মধ্যবিত্তকে কনফিডেন্সে নিয়ে বাজিমাত করার চেষ্টা করলেন মোদি জেটলি। নোটবন্দির ক্ষতে প্রলে পড়ল কি? উত্তর দেবে ভোটের ফল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আয়করের ক্ষেত্রে সেখানে কোথায় কতটা সাশ্রয় হচ্ছে। যদি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি, 0 থেকে 3 লক্ষ অবধি যাদের আয়, আগে ছিল তাদের আয় কর দিতে হতো 3090 টাকা, এখন তাদের কোনো কর দিতে হবে না হিসাব মতো, অর্থাৎ সাশ্রয় হচ্ছে 3090 টাকা পুরোটাই। 3 থেকে 5 লক্ষ টাকা অবধি যাদের বার্ষিক আয়, তাদের আগে দিতে হতো 20,600 টাকা বার্ষিক আয়কর, এখন দিতে হবে 7,725 টাকা, অর্থাৎ সাশ্রয় 12,875। 5 থেকে 10 লক্ষ যাদের বার্ষিক আয়, তাদের আগে দিতে হতো 1,28,750, এখন তাদের দিতে হবে 1,15,875, অর্থাৎ সাশ্রয় সেই 12,875 টাকা। 10 থেকে 15 লক্ষ অবধি যাদের বার্ষিক ইনকাম, তাদের আগে দিতে হতো 2,83,250 টাকা, এখন তাদের দিতে হবে 2,70,375 টাকা, অর্থাৎ সাশ্রয় হচ্ছে 12,875 টাকা। 15 থেকে 20 লক্ষ যাদের বার্ষিক আয়, যাদের আগে দিতে হতো 4,37,750 টাকা, এখন তাদের দিতে হবে 4,24,875 টাকা, অর্থাৎ সাশ্রয় থাকছে সেই 12,875। অর্থাৎ মধ্যবিত্তের একটা বড় অংশ তারা কিন্তু সাশ্রয়ের মুখী দেখবেন। এখানে আমার রিজুর কাছে প্রশ্ন যে মধ্যবিত্তের একটা অংশ যাদের আয় কম, তাদের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে যাদের হাতে বিত্ত রয়েছে তাদের সারচার্জ, অতিরিক্ত সারচার্জ বসছে। এরপর কিভাবে বলবেন 10%, 15%, এরপর কিভাবে বলবেন যে এটা একেবারে বিত্তশালীদের কথা ভেবেই বাজেট হয়েছে, গরিবদের কথা ভাবা হয়নি, মধ্যবিত্তের কথা ভাবা হয়নি? একটু বলি দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সের ওপরে, ইনডিরেক্ট ট্যাক্সের যে গ্রোথটা সেটা স্লাম্প করেছে লাস্ট কোয়ার্টারে। তার কারণ হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সটা কোথায় থাকে, আমরা যদি কনজিউমার প্রোডাক্ট কিনি সেখানে ইনডিরেক্ট ট্যাক্স থাকবে, যেহেতু জিএসটি ইমপ্লিমেন্টেড হয়নি এখনও, এবং
মানুষের এই লাস্ট কোয়ার্টারে ডিমনিটাইজেশনের জন্য ক্রয় ক্ষমতা কমেছে, ইনডিরেক্ট ট্যাক্সের উপর একটা ধাক্কা লেগেছে। ইনডিরেক্ট ট্যাক্স নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বাজেটে কোনো রোডম্যাপ নেই, খালি একটা কথা টাচ করে যাওয়া হয়েছে যে জিএসটি যখন ফুল ফ্লেজেড আসবে তখন। এবার জিএসটি ফুল ফ্লেজেড এলে 18%-এর একটা যে ক্যালকুলেশন করা আছে, ফলে জিএসটি 18% যে অ্যাড হবে, দেখি না সাদা চোখে আমরা ডিরেক্ট ট্যাক্স বেনিফিটটা দেখার চেষ্টা করি যে ডিরেক্ট ট্যাক্স বেনিফিট সেখানে দাঁড়িয়ে অ্যাপারেন্টলি তো মনে হচ্ছে যে যাদের কম আয় তাদের কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে, কারো বেশি সাশ্রয় হচ্ছে, কারো কম সাশ্রয় হচ্ছে তার আয়ের নিরিখে। কিন্তু একই সঙ্গে যারা বিত্তশালী তাদের কোথাও 10% সারচার্জ দিতে হচ্ছে অতিরিক্ত, কোথাও 15% সারচার্জ দিতে হচ্ছে। ভালো তো, এই রিস্কটা এবার আমি বলি এবারে বিত্তশালীর মধ্যে একটা সেকশনকে কিন্তু কমপ্লিটলি ছেড়ে দেওয়া হলো। পয়লা এপ্রিল 1981 সালে ছিল বেস ইয়ার ইন্ডেক্স অন ক্যাপিটাল গেন, এখন সেটাকে করে দেওয়া হলো পয়লা এপ্রিল 2001। এই 20 বছরের জাম্পটা এবং করা হলো কি 3 বছর আগে ক্যাপিটাল গেনে যদি মানে হিউজ ট্রানজাকশন করে কেউ যদি ক্যাপিটাল গেন তার জমা হয়, সেটাকে 3 বছরের লক ইন পিরিয়ডটাকে কমিয়ে করে দেওয়া হলো 2 বছর। যাদের আয় 50 লক্ষ থেকে 1 কোটি বা তার বেশি বার্ষিক আয়, তাদের অ্যান্টাগনাইজ করার ঝুঁকিটা তো নিল সরকার। একটু জেটলি সাহেবের বক্তৃতাটা যদি খেয়াল করে থাকি, জেটলি সাহেব বলছিলেন 76 লক্ষ মানুষ হচ্ছে 5 লক্ষ টাকার বেশি আয় দেখায়। কারেক্ট। তার মানে 121 কোটি মানুষের দেশে 76 লক্ষ মানুষ হচ্ছে 5 যাই হোক না কেন, যাই হোক না, শেষ করতে দাও মৌপিয়া। এইবার প্রত্যক্ষ করে 20,000 কোটি টাকা ছাড় হয়েছে, কোনো সন্দেহ নেই। অপ্রত্যক্ষ করে 60,000 কোটি টাকার বৃদ্ধি হয়েছে। কার সুবিধা, কার লাভ? 2, যে বিত্তশালীর কথা বলা হচ্ছে, নয়া উদারনীতির শুরুর বছর থেকে তুমি যদি দেখো বাজেট এবং শেষ পর্যন্ত রিভাইজ বাজেট, তাহলে দেখবে যে নয়া উদারনীতি চালু হওয়ার পর থেকে কর্পোরেটদের কর ছাড় এটা হয়েই আসছে। 2 লক্ষ কোটি থেকে শুরু করে সর্বশেষ বছরে 5 লক্ষ কোটির বেশি হয়েছে। উদ্বিগ্ন অর্থমন্ত্রক অরুণ জেটলির স্বাক্ষরিত পরশুদিন প্রকাশিত ইকোনমিক সার্ভেতে, এই প্রথম, স্বাধীনতার পরে কোনো ইকোনমিক সার্ভেতে দেখাতে পারবে না, এ বিষয়ে একটা প্যারাগ্রাফ আলাদা লিখলো, অরুণ জেটলি তাতে সই করলেন, অথচ বাজেটে তার কোনো উল্লেখ নেই। আমি সারাদিনে এটা বিলক্ষণ বুঝে গেছি, আমরা যারা সাধারণ মানুষ তারা এটা বিলক্ষণ বুঝে গেছি যে আমাদের দেশে বাজেট মানে শুধুমাত্র আগামী একটা আর্থিক বছরের যে আয় ব্যয়ের নিছক হিসেব নিকেশ সেইটা নয়, তার নেপথ্যে থাকে একটা পলিটিক্যাল বার্তা, রাজনৈতিকভাবে ইচ্ছে কোন দিকে যাচ্ছে সেইটা। সেই জায়গায় দাঁড়িয়ে কি অরুণ জেটলি তিনি কোথাও সিঙ্গলস নিয়ে একটা বড় রানের ইনিংস গড়লেন?